বাংলাদেশ দিয়ে বারবার ভারতে অনুপ্রবেশের চেষ্টা। কিছু জায়গায় বিএসএফ ধরপাকড় করছে, কিন্তু বেশ কিছু জায়গা দিয়ে অর্থাৎ চোরাগোপ্তা পথ দিয়ে কিন্তু ভারতে ঢুকছে বেশ অনেক অনুপ্রবেশকারী। এবং আমরা যেটা দেখলাম বৈসারন ভ্যালিতে, কাশ্মীরের যে বৈসারন ভ্যালি, সেখানে নিরাপরাধ সিভিলিয়ানদের একের পর এক হত্যা করা হয়েছে এবং তারপরেই কিন্তু একেবারে নড়ে চড়ে বসে প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন। তারপর অনুপ্রবেশ ইস্যুতে একেবারে ধরপাকড় শুরু করে বিএসএফ এর কড়া নজরদারি সীমান্ত এলাকাগুলিতে। কিন্তু তাও নজর এড়িয়ে কিভাবে বাংলায় ঢুকছে বা অন্যান্য যেসব সীমান্ত এলাকাগুলো রয়েছে সেখানে ঢুকে পড়ছে এই অনুপ্রবেশকারী, অর্থাৎ তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। আবার আগে যারা ঢুকেছে এদেশে, এ রাজ্যে বা এখানে, তারাও কিন্তু বহু মানুষের কাছে বৈধ কাগজপত্র নেই। এবং আমরা যেটা শুনেছিলাম, মানে বিধানসভা ভোটের আগে, গতবারের যে বিধানসভা ভোট, তার আগে আমরা যেটা শুনেছিলাম যে অনুপ্রবেশ যারা করেছে বা বিভিন্ন অনুপ্রবেশকারী, তাদের জন্য আলাদা আলাদা আইন হয়েছে এবং বিভিন্নভাবে তাদেরকে দেওয়া হবে নাগরিকত্ব। হ্যাঁ, 2019-এর সিএ আইন তার মধ্যে হওয়ার কথা ছিল। তো এই নিয়েই আজকে আমার অনুষ্ঠান অপারেশন তালাশ। কারণ আজ আমরা দেখলাম যে উত্তরপ্রদেশের বরেলিতেও কিন্তু একইভাবে 10 দিনের অভিযান চলছে, অপারেশন তালাশ। আজকে কথার কুস্তি শুরু করছি আপনাদের সঙ্গে। আমি নিবেদিতা, আমার সঙ্গে রয়েছেন রাজু ঘোষ, তৃণমূল নেতা। দাদা, আমি প্রথমেই যেটা দিয়ে শুরু করলাম যে এই যে সিএ 2019-এর সিএ, কি বলবেন এটা নিয়ে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, এই আইনটি যখন পাশ করে কেন্দ্র সরকার, তখন বলে যে মুসলমান বাদে তারা যারা আছে, মুসলমান বাদে তারা 5টা জাতিকে নাগরিকত্ব দেবে। এবং সেই নাগরিকত্ব দেওয়ার আইনই নাকি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই সিএ, যেটাকে আপনারা বলছেন সিএএ। এবার যখন এই আইনটি পাশ হলো, মানে এটা সৌভাগ্যবশত আমি দীর্ঘদিন ধরে এই সিএ এনআরসি আন্দোলনের সাথে যুক্ত। বাংলায় যখন স্টার্ট হওয়ার অনেক আগে থেকে আসামের সাথে যুক্ত। সিএ পাস হওয়ার আগে সিএবি ছিল, সিএবি ক্যাব 2016। এই বিলে অফিসিয়ালি আমি একজন রিপ্রেজেন্টেটিভ। আমি রাজ্যসভায় আমি আমন্ত্রণ পাই, রাজ্যসভায় গিয়ে আমি সিএবির বিপক্ষে আমার বক্তব্য রাজ্যসভাতে রাখি। আমি সেই সুযোগটা পেয়েছিলাম বাংলা থেকে একজন, সেটা আমি। এই সিএ আইনে বলা কি আছে? সিএ আইনে বিজেপি নেতারা যেটা বলছে সেটা নেই। যেটা আছে সেটা যে এখন আমার এই ভিডিও আপনার চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন, একটু দয়া করে অনুরোধ করব যে তারা প্রত্যেকেই একটা গুগলে টাইপ করুন অনলাইন সিটিজেনশিপ পোর্টাল। গুগলে টাইপ করুন অনলাইন সিটিজেনশিপ পোর্টাল। দেখুন, এই পোর্টালটা যখনই আপনি খুলছেন, আপনার দেখুন একটা কেন্দ্র সরকারের পাসপোর্টের চিহ্ন দিয়ে একটা পেজ খুলে গেল। এবার দেখুন নিচের দিকে একটু স্ক্রল করে যদি নিচে নামার পরে দেখুন যে ওখানে লেখা রয়েছে, একটা কোশ্চেন অ্যান্সারের কলমে লেখা রয়েছে যে হু আর দ্য এলিজিবল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। আপনি যখনই ওটাকে ক্লিক করছেন বা ক্লিক করুন এখনই দেখবেন ওখানে লেখা আছে যারা 2014 31 ডিসেম্বরের আগে ভারতে এসেছে এবং যাদের পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট থেকে যাদের ছাড় দেওয়া হয়েছে, শুধুমাত্র তারাই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019-এর আওতায় আসে। তার মানে এই যে নরেন্দ্র মোদী সাহেব অপারেশন তালাশ, কেন্দ্র সরকার অপারেশন তালাশ করছে, এরা কিন্তু বারবার এসে, এই রাজ্যতেও বারবার এসে কিন্তু একটা কথা ওরা বলেছে যে আমরা যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা আমরা দেশ থেকে তাড়াবো, আর যারা শরণার্থী তাদেরকে আমরা নাগরিকত্ব দেব। কোনো শরণার্থীর কোনো ভয় নেই। এবার হচ্ছে আমি আসি যে শরণার্থী কারা। শরণার্থী তারা যারা ওপার বাংলা থেকে বা মায়ানমার থেকে যারা ভারতে এসেছে, আসার পরে যারা ভারত সরকারের কাছে শরণ চেয়েছে, অর্থাৎ আবেদন করে তারা ভারত সরকারের কাছে থাকতে চায়, এইরূপ আবেদন করেছে। এই আবেদন কোথায় করতে হয়? রেজিস্ট্রেশন অ্যাক্ট 1939-এ, সেটা এফআরআরওর কাছে যারা এসে আবেদন করেছে যে আমাকে আশ্রয় দেওয়া হোক ভারতে, তারাই হলো শরণার্থী। যদি আপনার আশ্রয় না চেয়েছে, এসে ডাইরেক্ট ধরুন আপনার বাড়িতে
আপনার বাড়িতে আপনি গিয়ে দেখলেন যে কেউ ঘরের মধ্যে ঢুকে গেছে, আপনি তাকে কি করবেন? প্রথমে ধমকাবেন, চমকাবেন, পাড়ার ছেলেদের ডাকবেন, ক্লাবের ছেলে, পার্টির নেতা, তারপর না গেলে পুলিশ ডাকবেন, কারণ সে অবৈধভাবে আপনার ঘরে ঢুকেছে আপনার বিনা অনুমতিতে। ঠিক তাই, যারা এখানে ঢুকেছে বিনা পাসপোর্টে এবং যারা ভারত সরকারের কাছে আবেদন করেনি, সে যত বছরই এখানে থাকুক না কেন, 40 বছর 50 বছর, এটা কোনো ইস্যু নয়, এরা কিন্তু সকলেই অবৈধ অনুপ্রবেশকারী। একদমই, তারা সকলেই মানে বাংলাদেশি, তারা কখনোই ভারতীয় অবৈধ অনুপ্রবেশকারী। নরেন্দ্র মোদী সাহেব ঠিক এদেরকেই তাড়ানোর কথা বলছে, যে যারা দীর্ঘ বছর ধরে এখানে যে ভোটের কার্ড নিয়ে, আধার কার্ড নিয়ে, রেশন কার্ড নিয়ে ভারতীয় সেজে বসে রয়েছে, এইগুলোকে আমরা দেশ থেকে তাড়াবো। কিন্তু দুর্ভাগ্য, আমাদের মতুয়া সমাজ, নমশূদ্র সমাজের মানুষরা তারা ভাবছে যে মুসলিম হিন্দু এই যে গল্পটা বলছে, যে তার মানে মুসলিম বাদে তাহলে আমরা মতুয়া, আমরা নমশূদ্র, আমাদেরকে নাগরিকত্ব দেওয়ার কথা নরেন্দ্র মোদী সাহেব বলছে না। উনি বলছেন অনুপ্রবেশকারীদের তাড়াবো, শরণার্থীদের নাগরিকত্ব দেবো। শরণার্থী তারা, যারা এসে আবেদন করেছে তারা, এই সংখ্যাটা জানেন কত? এই সংখ্যাটা মাত্র সারা ভারতবর্ষে 31,313 জন। আচ্ছা, এই সংখ্যাটা যারা ভারতবর্ষে অনুপ্রবেশকারী হিসেবে আসেনি, যারা এখানে শরণার্থী হিসেবে আছে, তাদের সংখ্যাটা সারা ভারতবর্ষের 31,313 জন। তার মধ্যে বাংলায় আছে মাত্র 147 জন, মাত্র 147 জন শরণার্থী যারা বাংলায় বসবাস করছে। অর্থাৎ তার বাইরে যত, মানে আমার বহুদিন ধরে আমি বলছি এটা, যে 2026-এর ইলেকশনের আগে এই কেন্দ্র সরকারের বিভিন্ন আইনের দ্বারায় 3.5 কোটি বাংলার ভোটারকে তারা ডিভোটার করবে। ডিভোটার মানে ডাউটফুল ভোটার, তারা আর ভোট দিতে পারবে না। 3.5 কোটি ভোটার বাতিল হতে চলেছে। আসামে একই ছকে করেছিল, বলেছিল মুসলমানদের, হিন্দুদের, পরে দেখা গেল হিন্দুদের বেশি। এখনও ডিটেনশন ক্যাম্পে যদি 19 লক্ষ মানুষ থাকে, দেখবেন এখানে বেশিরভাগ, সেখানে 18.5 লক্ষ মানুষ হিন্দু, তারা সব হিন্দুদের বেশি। রাজুদা, যেটা বিজেপির তরফ থেকে বারবার করে তৃণমূল সরকারকে আক্রমণ করা হয় এই ইস্যুতে, এই অনুপ্রবেশ ইস্যুতে, যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ ঘটাতে দেন, তার কারণ তিনি ভোট ব্যাংক বাড়াতে চান। এই যে ভোট ব্যাংক, কারণ এখন সামনেই যেহেতু বিধানসভা ভোট, অনুপ্রবেশ ইস্যুতে এত করা হয়ে গেছে প্রশাসন, সেক্ষেত্রে এইটা কি বলবেন, যে তাহলে কি কোথাও গিয়ে আপনাদের ভোট ব্যাংক কমবে না? বেশ, এবার আমি আপনার কথাতেই আসি। আপনি একদম বুথ ধরে ধরে যদি বলেন, বিধানসভা ধরে ধরে বা লোকসভা ধরে ধরে আপনি দেখুন, যে যে জায়গাগুলোয় অনুপ্রবেশ ঘটেছে, অর্থাৎ বাংলাদেশিরা এখান থেকে দীর্ঘদিন ধরে আছে, সেই এলাকাগুলো দেখুন বিজেপি জেতা। যারা অন্য দেশ থেকে এসে এখানে আছে, তারা ভালো মতো জানে নাগরিকত্বের বিষয়টা রাজ্য সরকারের হাতে নয়, নাগরিকত্বের বিষয়টা কেন্দ্র সরকারের হাতে। তাই তারা বরাবর কেন্দ্র সরকারকেই সমর্থন করে, কেন্দ্র সরকারকেই ভোট দেয়। এর আগে কংগ্রেসকে দিয়েছে, এখন বিজেপিকে দিচ্ছে। অর্থাৎ তারা জানে রাজ্য সরকারের হাতে নাগরিকত্ব পাওয়া যাবে না, তাদের একটাই উদ্দেশ্য নাগরিকত্ব পাওয়া। তার মানে অনুপ্রবেশকারী যারা এখানে আছে, দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছে, শান্তনু ঠাকুর কি এমন কাজ করে যে তাকে ভোট দেবে লোক? নাগরিকত্বের আশায় তাকে ভোট দিয়েছে, সিএর খবরে পড়ে ভোট দিয়েছে। আপনার নিশীথ পরামানিক কি করে যেতেছে, যে এলাকাগুলো দেখুন, স্বপন মজুমদার, প্রত্যেকটা আপনি দেখুন, যারা বিশ্বজিৎ দাস এখন আমাদের দলে, সেও জিতেছিল বিজেপিতে। অর্থাৎ যে জায়গাগুলো বিজেপি জিতছে, সেই জায়গাগুলো তো বাংলাদেশি ভোটার, অর্থাৎ বিজেপি কি তারা ভোট দেয়। কিন্তু রাজ্যেতেও আপনাদের সরকার রয়েছে, তাহলে কিভাবে ভোটার আইডি কার্ড, তারপরে আধার কার্ড, এইসব আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এইসব তারা হাতে পেয়ে যাচ্ছে টাকার বিনিময়? আমরা দেখেছি যে আজাদ শেখ, আপনি যদি শুনে থাকেন, যে আজাদ শেখ একজন ড্রাইভার, বাংলাদেশি, তিনি 2023 থেকে এখানে রয়েছেন এবং তার হাতে কিন্তু সমস্ত রয়েছে, ড্রাইভিং লাইসেন্স থেকে আরম্ভ করে ভোটার আই কার্ড, আধার কার্ড। 15,000 টাকার প্যাকেজে, কি মারাত্মক, 15,000 টাকার প্যাকেজে তার হাতে সবটা চলে এসেছে। কি বলবেন? দেখুন, এখানে সংবিধানের 6A-তে বলেছে ভারতে যারা বসবাস করবে, সেই ভারতে যারা বসবাসকারী এবং ভারতীয় নাগরিকরা ভোটের আইডি কার্ড, মানে ভোটের অধিকার তাদের থাকে। অর্থাৎ ভোটের কার্ডটা মানে নাগরিকত্ব নয়, কিন্তু ভারতীয়দের ভোটার কার্ড থাকবে। কিন্তু ভোটার কার্ডটা অবৈধ উপায়ে যদি বানায়, সেটা আলাদা, সম্পূর্ণ ফরজারি কেস, তার জন্য ক্রিমিনাল অ্যাক্টে মামলা হবে। তখন আর এই অনুপ্রবেশ অ্যাক্টে মামলা হবে না, তখন ক্রিমিনাল অ্যাক্টে মামলা হবে। এবার যারা এই সমস্তগুলো করছে, দেখুন, যেখানে রাজ্য সরকারের কর্মচারী মানেই যে রাজ্য সরকারের ফেভারে কাজ করে এমন নয়। যারা কর্মচারী আছে, দীর্ঘদিন ধরে কাজ করছে, তারা অনেক বছর ধরে কাজ করছে, তারা কোন দলকে সাপোর্ট করে, কোন উদ্দেশ্যে করেছে? রাজ্য সরকারের অধীনে ভোটার কার্ডটাও পড়ে না, রাজ্য সরকারের অধীনে আধার কার্ডটাও পড়ে না, আর আপনার এই নাগরিকত্বও পড়ে না। যদি ভোটার কার্ড কাউকে দেওয়া হয়,
সেটা তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেয়, ফিজিক্যাল ভেরিফিকেশন হয়। কিছু দালাল চক্র তো এর মধ্যে রয়েছে যারা আমাদের বাংলাতেই বসবাস করছে, সেটা তো ভাবাচ্ছে মানুষকে। হ্যাঁ ঠিক, দালাল চক্র সন্ধান পেলে এই রাজ্যের পুলিশই থেকে ধরছে, সেটা কেন্দ্রের পুলিশ এসে ধরছে না। বিভিন্ন জায়গায় ফেক আধার, ফেক ভোটার কার্ড এইসবগুলো গ্রেপ্তার হচ্ছে, কারা করছে? বাংলার পুলিশ করছে। তাহলে পুলিশের নজরে আসলে অ্যাকশন হচ্ছে। এখন হচ্ছে যে বাংলাদেশিদের বিএসএফ ঢুকিয়ে দিচ্ছে, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। এত বাংলাদেশি, এত রোহিঙ্গা ঢুকলো কিভাবে, এটা তো মূল প্রধান প্রশ্ন। যে তার মানে তো বিএসএফের বর্ডারটা তো বাংলার পুলিশ পাহারা দিচ্ছে না, কেন্দ্রের পুলিশ পাহারা দিচ্ছে, বিএসএফ পাহারা দিচ্ছে। তাহলে তাদের পাহারা টপকে ঢুকছে কিভাবে? ঢোকার পরে তো ভোট দিচ্ছে মানে বিজেপিকে। আমাদের যে সমস্ত এলাকায় দেখুন যারা রয়েছে বিজেপি শাসিত এলাকাগুলোতেই বাংলাদেশি বেশি, বিজেপি যেগুলো যেতে সেই বিধানসভা, সেই লোকসভাগুলোতেই বাংলাদেশি বেশি। তার মানে বাংলাদেশিরা তো আমাদের ভোট দেয় না। আর যেখানে ভোটের কার্ডটা করতে গেলে নাম যদি কেউ তৃণমূলের লোক নামটা তুলেও থাকে, সেখানে তো তার একটা ফিজিক্যাল ভেরিফিকেশন হয়। ফিজিক্যাল ভেরিফিকেশন তো চেক করবে, পাসপোর্ট ফিজিক্যাল ভেরিফিকেশন হয়। এই যে ঢুকছে, যেটা আপনি বললেন যে ঢুকছে কিভাবে, এটা সম্পূর্ণই সীমান্তর বিএসএফ এর এলাকায় বা আওতাভুক্ত বিএসএফ এর। কিন্তু আপনাকে এটা ভাবতে হবে যে এখানে তো চীনের প্রাচীর নেই। হ্যাঁ, তো এখানে রয়েছে সামান্য কিছু কাঁটাতার। বহু জায়গায়, আপনিও জানেন, বহু জায়গায় সেই কাঁটাতার টুকুও কিন্তু নেই। তাহলে এবং সেসব জায়গায় কিছু জায়গায় বিএসএফ এর পাহারা রয়েছে, অনেক জায়গায় মানে কখন মানে প্রতি মুহূর্তে তো তাহলে একদম মানে ছো মেরে মানে ইয়ে করে বসে থাকতে হয়, একদম তাক করে যে কখন কেউ ঢুকবে। মানে সেটা কি সম্ভব আদৌ বিএসএফদের পক্ষে? এর পিছনে অনেকগুলো কারণ আছে। নাম্বার ওয়ান, কেন্দ্র সরকারের যদি দেখেন সুরক্ষা খাতে মানে বাজেট যদি দেখেন, এবার যে বাজেট হয়েছিল গতবার, সেই বাজেটে দেখবেন কিছু এখন অনেক এই ঘটনার পর অনেক ডেভেলপমেন্ট হয়েছে, কমানো হয়েছিল। নাম্বার টু যেটা আছে যে যেখানে কাঁটাতার নেই, জায়গা অনেক বেশি, আরো 50% বেড়ে গেছে জায়গা। আগে বিএসএফ এর এখতিয়ারে ছিল মাত্র 15 কিলোমিটার, এখন তারা নিয়েছে 50 কিলোমিটার। এবার এই 50 কিলোমিটার মানে আপনি ভাবুন, যদি বনগাঁটা আপনার বর্ডার হয়, 50 কিলোমিটার মানে আপনার চলে আসছে প্রায় বারাসাতের কাছাকাছি। তাহলে বারাসাত পর্যন্ত বিএসএফ এর এখতিয়ারের মধ্যে পড়ছে। আবার বিএসএফ এর অত ফোর্স নেই, তাদের এত ক্যাপাসিটি নেই যে পুরো এই এলাকাটাকে সামলাবে। যার ফলে কোথাও বাংকার বেরোচ্ছে, কোথাও কাপ সিরাপ বেরোচ্ছে, বিভিন্ন জায়গায় অনৈতিক হচ্ছে, এগুলো তারা আটকাতে অসমক্ষম। তারপরে কাঁটাতার নেই যেটার পিছনে, সেটার পিছনে লজিক এটা যে তাদেরকে বিভিন্ন সিনিয়র অফিসাররা প্রেস কনফারেন্স করে বলছে যে আমাদের নিয়মিত কাঁটাতার দেওয়ার যে ফান্ডিং, সেই ফান্ডিংটা একজন চিফ ইঞ্জিনিয়ার থাকে যে ফান্ডিংটা চায়, এবং সে স্বরাষ্ট্র দপ্তর সেই ফান্ড দেয় চিফ ইঞ্জিনিয়ারের মাধ্যম দিয়ে। সেই ফান্ডিংটা চিফ ইঞ্জিনিয়ারকে বারবার লেখা সত্ত্বেও তিনি এটাকে অ্যাপ্রুভ করছেন, অর্থাৎ ফান্ড আসছে না। তার মানে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না। এবার কোনো জায়গায় বিজেপির লোককে প্রশ্ন করলে, যেসব এলাকাগুলো কাঁটাতার দেওয়ার কথা সেসব তো কেন্দ্রীয় মানে এলাকা, মানে কেন্দ্রের অধীনস্থ। তো সেক্ষেত্রে এই টাকা আমরা যেটা শুনেছি বাংলার ক্ষেত্রে বঞ্চনা শুনেছি। আজকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা ইস্যুতে এক হাত নিয়েছেন। তো সেক্ষেত্রে এক্ষেত্রেও কি বঞ্চনা, মানে কাঁটাতারের ক্ষেত্রেও বঞ্চনা? তারা বিশেষ করে বেছে বেছে তারা চায় জঙ্গি ঢুকুক, বাংলাদেশি ঢুকুক, রোহিঙ্গা ঢুকুক, অত্যাচার হবে, এখানে ঝামেলা হবে, এখানে মিডিয়া পাবলিসিটি করবে তারা, তাদের নেতারা সেখানে বিভিন্ন রকমভাবে বাজারে একটা ছড়িয়ে তৃণমূল কংগ্রেসের বদনাম করবে। অর্থাৎ এই যে রুটি সেকতে দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে তারা বিএসএফ পারছে না। কি দরকার ছিল, যারা 15 কিলোমিটার সামলাতে পারে না, 50 কিলোমিটার চাওয়া? তখন তো কই বললো না যে এখানে কিছু বিজেপি লোককে প্রশ্ন করলে বলবে যে রাজ্য সরকার জমি দিচ্ছে না, তাই আমাদের ওই জায়গায় তার কাটা দেওয়া যাচ্ছে না। আরে রাজ্য সরকার তো জমি দিয়েছে। এবার কোনো জায়গায় একটা দুটো জায়গায় কি হয়েছে, যেখানে কোর্টে কেস চলছে, লোকাল পাবলিক তাদের জমি, সরকার বলছে আমাদের জমি, এই করে পাবলিক কি করছে, সেখানে কোর্টে কেস করে দিয়েছে, যার ফলে সরকার হস্তক্ষেপ করতে পারছে না। এমন জায়গাগুলো কিছু ডিসপুট আছে, সেই জায়গাগুলো কোর্টে কেস চলার জন্য সেই জায়গায় হয়তো দিতে পারছে না, সেটা একটা দুটো জায়গা। আর যদি সেরকম কোনো জায়গায় কাঁটাতার না থাকে, তাহলে তো সবার আগে বেশি সিকিউরিটি থাকার কথা যেখানে কাঁটাতার নেই সেখানে। অন্য জায়গায় যদি একটা গার্ড থাকে, তাহলে এখানে 5খানা গার্ড থাকবে, কারণ এখানে ফাঁকা। কিন্তু সেটা না করে এরা অজুহাত কিভাবে দিচ্ছে, আর রাজ্য সরকারের বদনাম দিচ্ছে যে রাজ্য সরকার বাংলাদেশিদের ঢোকাচ্ছে। আরে ভাই, ঢোকাচ্ছে, বাংলাদেশের বর্ডার আছে, বিএসএফ, রাজ্য সরকার কী করে ঢোকাবে? পুলিশের নজরে পেলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে, পুলিশ অ্যাকশন নিচ্ছে। রাজ্য সরকারের পুলিশের এখতিয়ারের মধ্যে পড়ে না বর্ডারটা, এটা বিজেপি নেতাদের বোঝানো যাচ্ছে। আমরা আলোচনায় ফিরবো, তবে সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। এই অনুষ্ঠানটি নিবেদন করলেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড, mydigitech.in, indiabricks.in, advodunia.com।
স্বপ্নের কেরিয়ার করতে চান কিন্তু জানেন না কোথায় যাবেন, কোন কোর্সে অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন কোর্সের জন্য কোন প্রতিষ্ঠান নাম্বার 1, সব মুশকিল আসান এখানে। কোথায় কি কোর্স হারির খবর দেব আমি সবার আগে আপনার জন্য। তাই কেরিয়ার নিয়ে আর চিন্তা নয়, আমার সঙ্গে দেখুন বৈঠক প্রতি রবিবার রাত 9টায়। কাশ্মীরি ওয়াজওয়ান থালি, মাটন রোগান জস। কাশ্মীরের খাবার খেতে ইচ্ছে করছে? যেতে হবে না সুদূর কাশ্মীরে, চলে আসুন কলকাতার ছোট্ট কাশ্মীর। দাওয়াতে কাশ্মীরে। রাজনীতির টেস্ট পেপার, হয় এসপার নয় ওসপার। প্রশ্ন কিন্তু করা, জবাব কি চড়া? শুধুই তর্ক না যুক্তিতেও শান? দেখুন পডকাস্টে পঞ্চবান। ডিজিটাল অ্যারেস্ট, সাইবার ক্রাইম, সবের মাঝে রং বদলে যাচ্ছে আসল অপরাধেরই। আমি ভয় পাই না, জানাবো আইনের আসল মারপ্যাচ। আমার সাথে দেখুন হ্যান্ডসাম প্রতি শুক্রবার রাত 9টায়। কাজের চাপে আপনি নিজের যত্ন নিতে ভুলে যান? চিন্তা করবেন না, আমরা আসছি খুব সহজ কিছু হেলথ টিপস নিয়ে। সুস্থ থাকতে গেলে কি করবেন, কি করবেন না, কি খাবেন, কি খাবেন না, আমরা জানাবো আপনাকে সেই সব যা আপনি কখনোই জানতেন না। দেখুন সুস্থ থাকুন প্রতিদিন শুধুমাত্র স্কাই নিউজ বাংলায়। নীতি না দুর্নীতি, জনদরদি না জনবিরোধী, প্রতিশ্রুতির ফুলঝুরি না মিথ্যার ঝুড়ি। দেখুন কথার কুস্তি। বাংলাদেশিদের চিহ্নিতকরণের জন্য বিভিন্ন রকম আইন পাশ করা হচ্ছে এবং সম্প্রতি দুটি আইন পাশ করা হয়েছে, ফরেনার ইমিগ্রেশন আইন। তো এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এখানে আমাদের জানতে হবে যে নরেন্দ্র মোদী সাহেব গত আমাদের যেদিন মতুয়াদের যেদিন উৎসব, যেটা সারা বিশ্ব জুড়ে পালিত হয়, সেই বারুণী উৎসব, বারুণী মেলার দিন একটি আইন পাশ করেছে কেন্দ্র সরকার। এটাকে বলা হচ্ছে ফরেনার ইমিগ্রেশন অ্যাক্ট 2025। এই আইনটাতে কি বলা হয়েছে? আইনটাতে বলা হয়েছে খুব সূক্ষ্মভাবে 3টে পয়েন্ট। যে 3টে পয়েন্ট কি, যে যারা ওপার বাংলা থেকে বা যারা অন্য দেশ থেকে এই দেশে এসেছে, ওপার বাংলা থেকে এই দেশে এসেছে, বৈধ পথে এসেছে, মানে পাসপোর্ট নিয়ে এসেছে, কিন্তু তারা আর ফেরত যায়নি। মানে আগে ছিল কি তাদের শাস্তিটা ফরেনার অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্টের মাধ্যম দিয়ে তাদের শাস্তি হতো। এখন কি হচ্ছে, শাস্তিটাকে চেঞ্জ হয়ে গেছে। মানে এখানে বলা হলো যে পাসপোর্ট নিয়ে এসেছে, ভারতে বসবাস করছে, কিন্তু আর ফেরত যায়নি, তাদের জন্য বলা হয়েছে 3 বছরের জেল এবং 3 লক্ষ টাকা জরিমানা, যেটা আগে ছিল 1 মাস থেকে 3 মাস পর্যন্ত, আর এটা ম্যাক্সিমাম 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। এবার হচ্ছে যে তারপরে বলছে যারা ও দেশ থেকে এই দেশে এসেছে এবং আসার মানে যখন এসেছে তখন অবৈধভাবে এসেছে, মানে বিনা পাসপোর্টে, ওটা ছিল পাসপোর্ট নিয়ে এসেছে, এটা বিনা পাসপোর্ট ভিসায় মানে চোরা পথে চলে এসেছে, কিন্তু তারা এখানে থেকে গেছে আর ফেরত যায়নি, তাদের জন্য বলছে 5 বছরের জেল এবং 5 লক্ষ টাকা জরিমানা। আবার বলছে যে যারা অবৈধভাবে ভারতে এসেছে এবং ভারতে বসবাস করছে, শুধু ভারতে বসবাসই করছে না, যারা আধার কার্ড বানিয়েছে, ভোটার কার্ড বানিয়েছে, রেশন কার্ড বানিয়েছে, সরকারি চাকরি করছে, বিভিন্ন রকম সরকারের পরিষেবা উপভোগ করছে, তাদের ক্ষেত্রে বলছে 7 বছরের জেল এবং 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। এই আইনটাকে আগে পাসপোর্ট অ্যাক্ট আর ফরেনার অ্যাক্ট যেটা ছিল সেটাকে মার্চ করে এটা ফরেনার ইমিগ্রেশন অ্যাক্ট 2025 করা হয়েছে। আচ্ছা, তার মানে যদি পাসপোর্ট অ্যাক্ট আর ফরেনার অ্যাক্টকে মার্চ করে দেওয়া হয়, তাহলে 2019-এ যে সি আইনটা পাস হয়েছিল, যারা পাসপোর্ট অ্যাক্ট আর ফরেনার অ্যাক্টে ছাড় পেয়েছে তারা নাগরিকত্বের আবেদন করবে, তার মানে ওই আইন দুটো যদি বাতিল হয়ে যায়, তার মানে সিএটাও অটোমেটিকলি বাতিল হয়ে গেল, সিএর আর কোনো ভ্যালু থাকলো না। এবার সেকেন্ড আর একটা যেটা এই রিসেন্টলি গত 19 তারিখ, 19শে মার্চ, 19শে মে, এই মাসের 19 তারিখে যে আইনটাকে পাস করলো, মানে রুল জারি করলো, ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোকে, চিফ সেক্রেটারিকে তারা কেন্দ্র সরকার অমিত শাহ দপ্তর থেকে অর্ডার করলো যে 30 দিনের মধ্যে
30 দিনের মধ্যে মায়ানমার এবং বাংলাদেশি যারা আছে তাদেরকে ডিটেন করতে হবে, খুঁজে বার করতে হবে, এবং খুঁজে বার করে অ্যাজ পার ওই অ্যাক্ট যেটা পাস করেছে তার আগে 1 মাস আগে, মানে ফরেনার ইমিগ্রেশন অ্যাক্ট অনুযায়ী তাদেরকে সাজা ঘোষণা করতে হবে। অর্থাৎ এই যে 1 মাসের সময়সীমা বেঁধে দেওয়া হলো, সেইটা কিন্তু একটা ভয়ঙ্কর। তারপরেই কিন্তু এই অপারেশন তালাশ, এই অপারেশন তালাশটা কিন্তু এমনি এমনি হচ্ছে না, এটা কিন্তু পাকিস্তানের জন্য হচ্ছে না, হচ্ছে কবে? সেই বারুনি মেলায় আইনটা পাস হয়ে গেছে, বারুনি মেলার দিন। একদিকে অমিত শাহ পাস করছে, আর একদিকে নরেন্দ্র মোদী সমস্ত মতুয়াদের শুভেচ্ছা বার্তা দিচ্ছে। মানে অবাক কাণ্ড, একদিকে নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা দিচ্ছে, অমিত শাহ এদিকে পার্লামেন্টে এদেরকে মারার জন্য জাতিকল পেতে ফেললেন, আইনটাকে পাস করে ফেললেন, রাষ্ট্রপতি সই করে দিল, সব কমপ্লিট। এবার হচ্ছে যে ভারতের নাগরিক কারা, এই আইন অনুযায়ী ভারতের নাগরিক ওই পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট যে লাগু ডেট, সেই লাগু ডেটটা হলো 14ই আগস্ট 1952 সাল। মানে যখনই দেখবেন আপনি আর একটা জিনিস দেখবেন, আপনারা সংবাদ মাধ্যমে আছেন বা যারা এই খবর এখন দেখছেন, খুব মনে করে দেখুন যে আপনাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সব একসঙ্গে অনলাইন করা হয়েছে, আপনাকে গিয়ে মার্চ করতে হয়েছে, যে ভোটার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করতে হয়েছে। এই লিঙ্কটা করতে হয়েছে কেন জানেন? এটা 2021-এ ইলেকশন ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ইলেকশন ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যম দিয়ে আপনাকে ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করিয়েছে। লিঙ্কটা করানোতে কি হয়েছে, আপনার যে ভোটার কার্ডের এপিক নাম্বারটা আছে, আপনি যখন আধার কার্ডের আঙুলের ছাপ দেবেন, তখনই আপনি ওখান থেকে আপনার ভোটার কার্ডের নাম্বার বেরিয়ে আসবে, এপিক নাম্বার আসবে। ওই এপিক নাম্বার দিয়ে দেখে নেবে যে আপনার ভোটার কার্ডটা কবে তৈরি হয়েছে ভারতে, আপনার ভোটার কার্ডটা কার রেফারেন্সে তৈরি হয়েছে। ধরুন আপনি, তার মানে আপনার বাবা বা কারোর থেকে হয়েছে, তার ভোটার কার্ডটা কার থেকে, এইভাবে দেখে নেবে যে আপনার পরিবারের 1952 সালে নাম আছে কিনা। যদি নাম থাকে আপনি ভারতীয়, যদি নাম না থাকে তাহলে কিন্তু আপনি ডি ভোটার, ডাউটফুল ভোটার, যেটার জন্য আপনার কোশ্চেন মার্ক হয়ে যাবে, আপনার আধার কার্ড বাতিল হয়ে যাবে, আপনার বাড়িতে নোটিশ চলে আসবে, আপনি আর আগামী 26 ইলেকশনে ভোট দিতে পারবেন না। এই যে কনসেপ্টটা, আর আধার কার্ড বাতিল হওয়া মানেই এটা কিন্তু জেনে রাখতে হবে যে ব্যাংক থেকে সমস্ত ব্যাংকের এখন আধার কার্ড লিঙ্কেড আছে, তার মানে আপনি ব্যাংকের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা আর অপারেট করতে পারবেন না। এবার আপনার প্যান কার্ড ওর সাথে কানেক্টেড আছে, মানে আপনার কোথায় প্রপার্টি আছে, মুভেবল ইনমুভেবল প্রপার্টি, না কিনতে পারবেন না বেচতে পারবেন, মানে সামগ্রিকভাবে কিন্তু আপনাকে বেঁধে নেওয়ার একটা জায়গা হয়ে গেছে, পালানোর জায়গা নেই। অর্থাৎ এই যে একটা ফন্দি পেতেছে যে হিন্দু মুসলমানের গল্প বলছে, অপারেশন তালাশ করছে, এটা এখন লোক দেখানো একটা দুটো করে হচ্ছে, এটা বৃহৎ আকারে হবে। 26 ইলেকশন পর্যন্ত শুধু নজর রাখুন কি হতে চলেছে। 3.5 কোটি বাংলার ভোটার কার্ড ডি ভোটার হতে চলেছে, এই কথাটা আপনি দেখে নিন। নরেন্দ্র মোদী চায় যে এদেরকে, ওদের যে কয়েকটা এজেন্ডা ছিল, যে রাম মন্দির হয়ে গেছে, এখানে কাশ্মীর 370 হয়ে গেছে, এখন হচ্ছে যে এরা চাইছে যে আপনার রিফিউজি মুক্ত ভারত, অর্থাৎ যারা ওপার বাংলা থেকে এসেছে বা বিভিন্ন দেশ থেকে এসেছে তাদেরকে এটা তো দাদা বহু মানুষ এসেছেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে ভোটের, হ্যাঁ, তাহলে ভোটের কোনো ভোট বাক্সে কোনো ফারাক পড়বে না, কি তো মানে এই জিনিসটা তো আমরা দেখে এসেছি আসামে। আপনার এই বক্তব্য যদি আসামের কোনো মানুষ শুনছে, তারা জানে সেম খেলাটা ওদের সাথে হয়েছে, একইভাবে হয়েছে, মানে এই খেলায় কোনো চেঞ্জ নেই, মানে ওখানে যেভাবে হয়েছে সেমভাবে বাংলায় হচ্ছে। ওখানে হিন্দু মুসলমান বলে সমস্ত হিন্দুদের ওখানে ডিটেনশন ক্যাম্পে বলেছে, এখানেও তাই হিন্দু মুসলমান বলে সমস্তগুলোকে ডিটেনশন ক্যাম্পে বলে। ওখানে একটু কি হয়েছিল, ওখানে রাজ্য এবং কেন্দ্র দুটোই ছিল বিজেপি, এখানে কি হয়েছে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যা আছে, যার ফলে এখানে ওইভাবে অত্যাচারটা করতে পারছে, মানে ওই বাধা একটা ব্যাপার রয়েছে, মানে একটা বিরাট একটা প্রাচীর হয়ে দাঁড়িয়েছে, একটা ঢাল হিসেবে কি করছে, সেখানে গাঁট পেয়ে যাচ্ছে, যার ফলে ওরা কিন্তু করতে পারছে না। কিন্তু এখন বাঙালিদের মহাবিপদ, যদি বাংলার বাইরে গিয়ে বাংলায় কথা বলে, বাংলাদেশি বলে যদি একবার ঢুকিয়ে দেয়, আপনি ভাবুন তো, আপনার যদি, আপনি এখানকার ভারতীয়, কিন্তু আপনার পরিবারে যদি ওই 1952 সালে ভোটার লিস্টের নাম না থাকে, তাহলে কিন্তু আপনিও সন্দেহ তালিকায় আসবেন, আপনি কিন্তু সেখানে প্রমাণ করতে পারবেন যে ভারতীয়। প্রচুর এরকম হচ্ছে, এরকম মানে এটা তাহলে একটা যথেষ্ট আতঙ্কেরই বিষয় হয়ে দাঁড়াচ্ছে। 18 লক্ষ দেখা যাক 2026-এ কি হয়, মানে আগামী দিনে আমাদের ভারতীয় বা আমরা বাঙালি যাই হোক, আমাদের জন্য বা আমাদের বাংলার জন্য কি অপেক্ষা করছে, এটা মানে আসামের পর এটা কিন্তু অবশ্যই নজর থাকবে আমাদের সকলেরই, তবে আতঙ্ক নয়, একদমই না। আমার সময় একেবারেই শেষ, তাই শেষ করতেই হচ্ছে। পরবর্তীতে অবশ্যই নজর রাখুন স্কাই নিউজ বাংলার ডিজিটাল পেজে।